বাড়ি আমার দক্ষিণবঙ্গে হলেও উত্তরবঙ্গের পাহাড় কেন যেন আমার কাছে আর দূর মনে হয় না। বছরে তো বেশ কয়েকবার, এমনকি প্রতি মাসেও আমার উত্তরবঙ্গে যাত্রা হয়। তাই এইবার ভাবলাম উত্তরবঙ্গটা আমি একটু অন্যভাবে এক্সপ্লোর করি। সিদ্ধান্ত নিলাম স্কুটিতে উত্তরবঙ্গের অলিতে গলিতে ঘুরবো। যেখানে ইচ্ছা সেখানেই স্কুটি থামিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেব। যেখানে ইচ্ছা হবে সেখানকার লোকাল দোকানে বসেই চা ও মোমো খাওয়ার এক্সপেরিয়েন্স করব। তাই এইবার আমাদের যাত্রা দু চাকায় উত্তরবঙ্গ, কিন্তু নিজের স্কুটিতে নয়, স্কুটি রেন্ট করে, তাও আবার খুবই কম খরচে। তো চলুন আমার এই কাঁচা হাতে আমি উত্তরবঙ্গের পাহাড়ি স্কুটি চালাতে পারি কিনা সেটি দেখে নেব আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে সবার প্রথমে আমাদের যে কোনো উপায়ে, সে বাসে হোক বা ট্রেনে, পৌঁছাতে হবে শিলিগুড়ি বা এনজেপি। সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। আজ কিন্তু আমরা শুধু বাইক রেন্ট করব না, আজকে আমরা বাইক রেন্ট করে যাব এমন একটা সুন্দর অফবিট ডেস্টিনেশনে, যেখানে গিয়ে আজ আমরা থাকবো এক রাত এবং সেখানকার আতিথেয়তা গ্রহণ করব এবং আপনাদেরকে দেখাবো সেই জায়গা কতটি সুন্দর। তাই কলকাতা থেকে বাসে সবার প্রথমে আমরা চলে আসলাম শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে যেতে হবে আমাদের বাইক রেন্টের জায়গায়। তাই সবার প্রথমে আমরা ম্যাজিক ধরে এগোচ্ছি কোর্টমোড়ের দিকে। ভাড়া লাগছে 10 টাকা পার হেড। 10 মিনিটের মধ্যে আমরা কোর্টমোড় পৌঁছে সেখান থেকে একটি টোটো নিয়ে আমরা এগোচ্ছি আশিঘর বাজারের দিকে, যেখান থেকে লেফট টার্ন নিয়ে 1 কিলোমিটার এগিয়ে গেলেই আমাদের এই বাইক রেন্টের জায়গা। শিলিগুড়ি থেকে এই পর্যন্ত এটা 6 কিলোমিটার, মোটামুটি অ্যারাউন্ড 6 কিলোমিটারই বলতে পারো। আমাদের সময় লাগলো ওই 15 মিনিট মতো এবং ভাড়া লাগলো 30 টাকা মতো। তো 30 টাকাতে চলে আসলাম এখানে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, আমাদের এখান থেকে বাইক রেন্ট নেব এবং বাইক স্কুটি সমস্ত ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন। রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে হিমালয়ান থেকে শুরু করে যা যা চাই সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে। কিন্তু আপনি বাইক স্কুটি রেন্ট পাবেন। তো চলুন আমরা এখানকার যে ম্যানেজার আছে তার সাথে কথা বলে নিই। তো বাইকওয়ালে ভাইয়ার এই রামদা আমাদের সাথে আছে। দাদা নমস্কার, বলছি আপনাদের এখানে প্রসিডিওরটা যদি একটু বলেন এবং রেঞ্জ সম্পর্কে যদি একটু বলেন, বাইকের কেমন কি রেঞ্জ আছে, কেমন কি প্রাইস আছে, কেমন কি ডিসকাউন্ট আছে, সেটাও যদি বলেন। আমি সব কিছু এক এক টাকারে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের কাছে বাইক কালেকশনসে আমাদের কাছে 60 ভেহিকেলস আছে, 20+ মডেলস আছে। যদি আপনি স্কুটির মধ্যে দেখছেন তাহলে 500টা মডেল পেয়ে যাবেন, স্টার্টিং ফ্রম টিভিএস এন্টর্ক, তারপরে আপনার আছে সুজুকির বার্গম্যান, হোন্ডা গ্রাজিয়া, রেস জেটার ইয়ামার, আর আপনার সুজুকি অ্যাক্সেস আর টিভিএসের জুপিটার। তো এগুলো সব আপনি স্কুটির মধ্যে পেয়ে যাবেন। 125 সিসি যদি হয় তার প্রাইসটা আছে 750, 750 করে। আর যদি আপনি বাইকের মধ্যে দেখবেন তাহলে দুটো ক্যাটেগরি থাকে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। তো স্ট্যান্ডার্ড বাইকের প্রাইস আছে 1000 থেকে 1100, আর যার মধ্যে আপনার চলে আসবে টিভিএস রাইডার, টিভিএস আপাচি, এনএস পালসার, পালসার 220, অ্যাভেঞ্জার 160 আর অ্যাভেঞ্জার 220 ক্রুজ। আর যদি প্রিমিয়ামের রেঞ্জের মধ্যে দেখবেন তাহলে আমাদের কাছে আছে রয়্যাল এনফিল্ডের সব মডেল, স্টার্টিং ফ্রম ক্লাসিক, সিগনাল, থান্ডারবার্ড, হিমালয়ান, আপনার মিটিওর, আর তার ছাড়া আছে কেটিএম, এক্সপালস আর জাভা পেরো। আর এগুলোর সব প্রাইস আছে 1300 থেকে 1500। সব থেকে মিনিমাম কত টাকা দিলে আপনার এখান থেকে স্কুটি বা বাইক আমরা নিতে পারবো? 550, 550 110 সিসির স্কুটি, সেটা হচ্ছে স্টার্টিং প্রাইস আপ টু 1500। 110 সিসি, 110 সিসি মানে 550 থেকে শুরু করে 1500-র মধ্যে আমরা আপনার কাছে পাবো। এখানে কি কি প্রসিডিওর কি আছে? প্রসিডিওর মধ্যে আপনার একদম মানে সিম্পল প্রসেসটা হচ্ছে আপনার ডকুমেন্টের মধ্যে 3টা ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে লাগে। একটা হচ্ছে আপনার আইডি প্রুফ, যে কোনো একটা, ধরুন আপনার আধার কার্ড বা ভোটার আইডি, তার ছাড়া আপনার একটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আর 2 কপি ফটো। তো এইটুকু হচ্ছে আপনার ডকুমেন্টের মধ্যে লাগে। আর ইয়ার ছাড়া একটা সিকিউরিটি ডিপোজিট আছে যেটাকে রিফান্ডেবল, সেটা হচ্ছে স্কুটির জন্য 2000 আর বাইক নিলে 3000। আচ্ছা, আর এই যে ডকুমেন্টসটা ওটা কি আপনি রেখে দেবেন না ড্রাইভিং লাইসেন্সটা আবার ফেরত দেবেন? একটা যে কোনো একটা আইডি প্রুফ আমরা মানে রাখি, আর যেটা কি ফেরত হয়ে যাবে যে টাইমে আপনি আসবেন। ড্রাইভিং লাইসেন্সটা আপনি নিয়ে যান। আর তার ছাড়া আমি আপনাকে যেটা কি অথরাইজেশন লেটার একটা থাকে, সেটা আপনি মানে আমরা একটা নোটারি টাইপের দেখলাম, ওটা করতে হবে তাই তো? হ্যাঁ, সেটা। আর বাকি সমস্ত ফিল আপ আপনারাই করে নিতে, মানে আপনারাই করে নেবেন তাই তো? কোনো সমস্যা নেই। কত সময় লাগবে এখানে আসলে? কত সময়ের মধ্যে বাইক পাওয়া যাবে? এখানে আসার পর 5-7 মিনিটের মধ্যে আপনার পেপার ওয়ার্ক সব কমপ্লিট হয়ে যায়। যতক্ষণ আপনি বাইক টেস্ট ড্রাইভ নেবেন বা দেখবেন ততক্ষণের মধ্যে আপনার সব কিছু কমপ্লিট হয়। টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে তাই তো? চলুন তাহলে আমি আমার টেস্ট ড্রাইভটা নিয়ে নিই। একদম ঠিক আছে, আমি নিচ্ছি স্কুটি। তো আমি আগে টেস্ট ড্রাইভ নিয়ে নেব। আমার স্কুটি নামছে, আমি এনটর্ক নেব এবং এনটর্কটাই অনেকগুলো প্রেফারেন্স আছে এখানে, অনেকগুলো বাইক আছে। আপনি তো বললেন 60টার উপরে বাইক আছে তাই তো?
তো 60টার উপরে স্কুটি প্লাস বাইক আছে, তো কোনো সমস্যা নেই। আপনি সকাল সকাল চলে আসুন এবং এখান থেকে আপনি আপনার জন্য 2 দিন 4 দিন 5 দিন 10 দিনের জন্য আপনি স্কুটি রেন্ট বা বাইক রেন্ট নিয়ে নিন, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে দেবো। চলুন তাহলে, থ্যাংক ইউ। স্কুটি বা বাইক রেন্ট নেওয়ার আগে আপনার কিন্তু এখানে ছোট্ট একটা টেস্ট ড্রাইভ করে নিতে হবে। কোন স্কুটি আপনার পছন্দ হচ্ছে, কোন বাইক আপনার পছন্দ হচ্ছে, সেটার ওপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু প্রোভাইড করা হবে। দেখে নেবেন এর ব্রেক, এর ক্লাচ, এর মোবিল, চাকায় পর্যাপ্ত হাওয়া এবং ইন্ডিকেশন মার্কটা ঠিক আছে কিনা। আমরা মোটামুটি সব কিছুই দেখে নিয়েছিলাম। তো এখানে আমাদের ডকুমেন্টেশন হয়ে গেল। ডকুমেন্টেশন বলতে একটা নোটারি হবে, কিন্তু সেটার জন্য এক্সট্রা 100 টাকা দিতে হবে এবং এটা এক্সট্রা খরচ। আপনার যে পার ডে রেন্ট থাকছে সেটার পরে আপনাকে 100 টাকা এক্সট্রা দিতে হবে ওটার জন্য। আর সিকিউরিটি ডিপোজিটে 2000 টাকা দিতে হবে, যেটা দাদা বললেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি আগেও দেখেছি মানে কি ওই দাদার এখানে অফার থাকে যে ফার্স্ট রাইডে একটা অফার, সেকেন্ড যখন আপনি দ্বিতীয়বার যখন আপনি এখান থেকে রেন্ট নেবেন তখন 10% অফ এরকম থাকে। সেগুলো আমি শুনে নেব। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি ওনার সাথে কথা বলে নেবেন, সুবিধা হবে। যারা কাপলরা আসছেন, যারা বন্ধুরা আসছেন, যারা পাহাড়ে চালিয়েছেন অলরেডি বা চালানোর এক্সপিরিয়েন্স আছে, একটু বাইক চালানো বা গাড়ি চালানো, স্কুটি চালানোর এক্সপিরিয়েন্স আছে অনেকদিন ধরে, তারাই পাহাড়ে চালান। তাছাড়া মানে পাহাড়ে তো অনেক জায়গাতে অনেকটা রিস্ক হতে পারে, তো চালিয়ে যান এবং অনেকটাই কম খরচাতে হয়ে যাবে আশা করি। আপনার ওই পার ডে যে গাড়ি ভাড়া খরচ হয় তার থেকে কম খরচাতে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে হয়তো সম্ভব নয়, বাচ্চা টাচ্চা নিয়ে সম্ভব নয়, তবে যারা ইয়ং আছেন, যারা কাপল আছেন, তারা কিন্তু বাইক রেন্ট নিয়ে, শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিয়ে আপনারা কিন্তু পুরো নর্থ বেঙ্গল ঘুরতে পারেন, ঠিক আছে? এর সঙ্গে পেপারস আমাদের দিয়ে দিল এবং নোটারিটাও দিয়ে দিল, আমরা সঙ্গে ওটা নেব। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেটার জন্য, যদিও আশা করি হবে না, আশা করি। চলুন তাহলে, আমাদের কাজ কমপ্লিট। এখানে লিটারেলি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের হয়ে গেল সম্পূর্ণটা। এবার আমরা এখান থেকে বের হবো, ঠিক আছে? তেল আপনার নিজের, একটা জিনিস, তেল আপনার নিজের, এটাও কিন্তু মাথায় রাখবেন। বাইক যখন আপনি পাবেন তখন কিন্তু আপনি এতে তেল পাবেন অল্প বিস্তর যাওয়ার জন্য, অর্থাৎ পেট্রোল পাম্প অবধি যাওয়ার জন্য। আমরা নিয়েছি এনটর্ক এবং এটি নিয়ে আমরা সামনের দিকে এগোলাম। তো এখানে শিলিগুড়ি থেকেই আমরা যেখান থেকে বাইক নিলাম তার ঠিক সামনে থেকে 1-1.5 কিলোমিটার সামনে থেকেই আমরা কিন্তু এই ইন্ডিয়ান অয়েল থেকে তেল পুরে নিলাম, ফুল ট্যাঙ্কি করে নিলাম। 510 টাকা লাগলো, মানে অলমোস্ট 5 লিটার মতো হলো আর কি, 510 টাকার। তো এখন এবার আমরা এখান থেকে যাব। আমি এখানে ভাবলাম কি যে বোতলে নেব 1 লিটার, কিন্তু দিল না এখান থেকে। এটা অন্য জায়গাতে পাহাড় থেকে নিতে হবে বোতলে নিতে গেলে, বা প্রবাবলি হয়তো বা পেট্রোল পাম্প থেকে দেবে না, বাইরে থেকেই নিতে হবে, কারণ পেট্রোল পাম্পে অনেক কারচুপি থাকে, ঠিক আছে? চলুন তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাই। হর হর মহাদেব বলে আজকে যাত্রা আমরা শুরু করি এবং আমরা যাব আজকে বিভিন্ন জায়গাতে এবং খুব সুন্দরভাবে ট্যুর করব নর্থ বেঙ্গল। কিছু অফবিট ডেস্টিনেশন দেখব এবং দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। 4 দিনের ট্যুর আছে। স্কুটিতে ফুল ট্যাঙ্কে তেল পুরলাম, খরচ পড়লো 510 টাকা। কিন্তু তেল পোড়ার পর মাথায় আসলো যে বাইকের কিন্তু ভিডিওগ্রাফি করা হয়নি। বাইক বা স্কুটি যখন আপনি রেন্ট নেবেন তখন কিন্তু তার 360 অ্যাঙ্গেলে ভিডিওগ্রাফি করে নেবেন, কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, কোথাও কোনো কিছু আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। আমরা স্কুটি নিয়ে ধরলাম সেবক রোড। আমাদের আজকের গন্তব্য কালিম্পংয়ের একটি অফবিট ডেস্টিনেশন কেশং। তার জন্য আমাদেরকে NH10 ধরে কালিম্পং হয়ে যেতে হবে কেশংয়ের উদ্দেশ্যে। কেশংয়ের ডিস্টেন্স পেডং বাজার থেকে মাত্র 4 কিলোমিটার। তবে আমরা NH10 ধরবো না, যেহেতু সিকিমের প্রচণ্ড বর্ষণের ফলে এই NH10-এর বেশ অংশটাই ক্ষতি হয়েছে এবং এই রাস্তা দিয়ে যাওয়া সেফ নয়। তার জন্য আমরা ধরবো কালীঝোড়া বিরিকদারা পেরিয়ে NHPC লোয়ার ড্যাম 3 রাস্তা। কিন্তু আমরা বর্তমানে এগোচ্ছি শালুগোড়া হয়ে চম্পাশাড়ি ও সেবক ফরেস্টের মধ্য দিয়ে। এর লেফট সাইডে আছে কিন্তু বেঙ্গল সাফারি। এই যে বেঙ্গল সাফারি দেখতে পেলেন, এখানে আপনারা কিন্তু সাফারি করতে পারেন। এখানে ভীষণ এরিয়া জুড়ে একটা বেঙ্গল সাফারি করা আছে। এখানে বাঘ থেকে শুরু করে ভল্লুক এবং হরিণ এবং অন্যান্য বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে কিন্তু রাখা আছে সংরক্ষণ করে, ঠিক আছে? চলুন তাহলে আমরা এই যে ফরেস্টের মধ্যে ঢুকছি। এখানে আর নেটওয়ার্ক থাকবে না সামনে গেলে। এগুলি সব কিছু ক্রস করে আমরা সামনের দিকে এগোলাম। সেবকে এসে সেবক ব্রিজ পার করে আমরা রেল লাইন পার করে আরও সামনের দিকে এগোলাম। এটা হচ্ছে সেবকের কালীবাড়ি বা সেবকেশ্বরী কালী টেম্পল, এই যে দেখতে পাচ্ছেন।
তো আমরা এখন দাঁড়ালাম সেবকেশ্বরী কালী টেম্পলের সামনে, এবং এখানে অনেকটা সিঁড়ি চড়ে কিন্তু উপরে উঠতে হবে। এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক দোকানপাট আছে, তো আপনারা দিতে পারেন। যেহেতু এখন সকালবেলা আমাদের শুধু ফ্রেশই হওয়া হয়েছে, স্নান টান কিছু করা নেই, তার জন্য স্নান না করে কালী মন্দিরে যাব না, এবং আমরা পরে আসার সময় কখনো ঢুকবো, মন্দিরে যাব, পুজো দেবো। তবে আজকে এখন নয়, কারণ স্নান করা নেই, স্নান করা না থাকলে ওই যেতে মন থেকে কেমন লাগে। তো আমরা এখানে দাঁড়ালাম জাস্ট, সামনেই আসছে কিন্তু সেবকের করোনেশন ব্রিজ। সেখান থেকে ডান দিকের রাস্তা দিয়ে গরুবাথান চলে যেতে পারেন, কোলাখাম যাওয়ার পথ বা মালবাজার যাওয়ার পথ ওইটা। আর ওই করোনেশন ব্রিজ যদি না ক্রস করেন, সোজা যদি চলে যান, তাহলে কিন্তু গ্যাংটক কালিম্পংয়ের পথ এবং চারকোলের পথও আছে সামনে থেকে, শিটংয়ের পথও আছে, ঠিক আছে। তো আমরা যাব সামনের দিকে সোজা, আমরা এই সাইডের দিকে যাব না, এখন আমরা সামনের দিকে যাব। তারপরে চলে এলো সেবকের করোনেশন ব্রিজ, যেখানে ছবি টবি তোলার জন্য আমি বেশ কিছু সময় দাঁড়ালাম। এই যে এখন আমরা চলে আসলাম সেবকের করোনেশন ব্রিজের ওপরে। এই যে রোডটা গেছে, এটা হচ্ছে গরুবাথান রোড, মানে এখান দিয়ে মালবাজার, গরুবাথান, কালিম্পং, মানে কালিম্পং বলতে কোলাখাম, তারপর আপনার যে লাভা ঋষভ এই সাইডটা যাওয়া যায়, বা ডুয়ার্সের সাইড যেতে গেলেও এই রোড দিয়ে যেতে হবে। আর আমরা যাচ্ছি এই সামনের দিকে, এটা হচ্ছে কালিম্পং রোড এবং গ্যাংটক রোড, এই রোড দিয়ে যেতে হবে। সঙ্গে শিটংয়ের সাইডেও যাওয়া যাবে, তিস্তা, ত্রিবেণী, তারপর তিনচুলে, এই রোডটা দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা এখানে দাঁড়ালাম একটু, এবার আমরা যাবো সামনের দিকে। এই যে বাইক নিয়ে আসলে বা নিজের গাড়ি থাকলে এটা সবথেকে বড় সুবিধাজনক বিষয়, যে যেখানে খুশি দাঁড়াও এবং যেখানে খুশি ভিডিও করো, ফটো তোলো, মানে নিজের মতো করে, এটা সবথেকে সুবিধাজনক বিষয়। তো এটার জন্যই আজকে আমরা এই স্কুটি নিয়ে এগোচ্ছি, ঠিক আছে। চলুন তাহলে। করোনেশন ব্রিজটা সেবক বা উত্তরবঙ্গের গর্ব, এরকম ব্রিজ সচরাচর দেখা যায় না। আর আমরা যেই জায়গায় যাচ্ছি সেই ওপরের পাহাড় থেকেও কিন্তু এই করোনেশন ব্রিজ দেখা যাবে, যেটা আমাদের কাছে সত্যি গর্বের। আমরা আরও সামনের দিকে এগোচ্ছি। রাস্তায় বহুদূর এগোনোর পর আমাদের মনে হলো যে সকালবেলা ব্রেকফাস্ট করা উচিত, কিন্তু এখন বাজে প্রায় 10টা, তাই ব্রেকফাস্টের বদলে কোথাও ভাত পাওয়া যায় কিনা সেটার সন্ধান লাগালাম। আমরা দাঁড়ালাম বৈকুণ্ঠপুরের একটি রেস্টুরেন্টে। তো এখন বাজে 9:30 এবং রাস্তায় দাঁড়িয়েছি কিছু খাওয়ার জন্য। সকাল সকাল 9:30 10টার মধ্যেই এখানে ভাত পেয়ে গেলাম। আমরা দাঁড়িয়েছি আদিত্য হোটেলে, রাস্তার উপরে। এই যে দেখুন, এটা হচ্ছে এগ থালি, রাইস, এখানে একটা চাটনি, এখানে হচ্ছে সয়াবিন, এটা আলু দিয়ে একটা চাটনি, এখানে হচ্ছে কপির তরকারি, আর এটা হচ্ছে এগ, একটা হচ্ছে ডাল, আর একটা হচ্ছে দই। এটা হচ্ছে এগ থালি 190 টাকা, এবং ভেজ থালি শুধু ডিমটা থাকবে না, বাকি সমস্ত জিনিসই থাকবে, সেটা হচ্ছে 150 টাকা। তো এখানে আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ না খাওয়া দাওয়া করলে পেটে না পৌঁছলে আবার ঠিকঠাক মতো বাইক চালানো যাবে না। আমরা আজ কোথায় যাচ্ছি এখন পর্যন্ত হয়তো আপনি টাইটেল দেখে বুঝে গেছেন, কিন্তু আমি এখনও জানি না কোথায় থাকবো, আজকে রাত্রিবাস করবো। তবে ট্যুরটা হবে দারুণ অ্যাডভেঞ্চারাস, খুব ভালো লাগবে আপনাদের, এটা বলতে পারি। চলুন তাহলে। এখান থেকে খাবার দাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা এখান থেকে রওনা দিলাম তিস্তা হাইডাল প্রজেক্ট লোয়ার ড্যাম 3 দিকে। না, আমরা কালীচোড়া হয়ে উপরের দিকে যাচ্ছি না, যদিও সেটা দিয়ে গেলে একটু শর্টকাট হতো, কিন্তু আমরা একটু সামথারটাকে ঘুরতে চাই, তাই আমরা এই রোড ধরেছি। সামথার চারকোল পান্ডু যাওয়ার পথ হচ্ছে এটা, তিস্তা লো ড্যাম 3 পাওয়ার স্টেশন NHPC, আর এটা হচ্ছে কালিম্পং তিস্তা বাজার যাওয়ার রোড, আর এটা সামনে ব্যারেজ হয়ে আমরা পার হব। চলুন তাহলে। রাস্তা এখানে অনেকটা বেশ নিচের দিকে নেমে গেছে। যবে এই সিকিমের বন্যাটা হয়েছিল গত বছর, তখন থেকেই রাস্তাটা অনেকটা বেশ নিচের দিকে মানে বসে গেছে। এই যে আমরা এখন যাচ্ছি ড্যামের দিকে, এখান থেকে 1.5 কিলোমিটার মেন রোড থেকে। তখন ব্যারেজটা পড়বে, ব্যারেজটা পার করে নেক্সট ওই পাহাড়ে চলে যাব, সামনের পাহাড়ে, তিস্তাকে পার করে। এই পথে কিন্তু সামথার, পানবু, চারকোল যেতে হয়, কাফেরগাঁও যেতে হয় এই পথে। এবং NH10 বন্ধ থাকলে এটাও কিন্তু একটা অল্টারনেটিভ রোড হতে পারে কালিম্পং যাওয়ার, কিন্তু এখানে বেশি হাইলি লোডেড ভেহিক্যাল এর উপর দিয়ে যেতে দেয় না, ড্যামের উপর দিয়ে। বাইক কিংবা ছোটো গাড়ি, অল্টো, ওয়াগনার, এগুলো যাওয়া যায়, বা সুমো টুমো যেতে পারে। বেসিক্যালি এই তিস্তা লোয়ার ড্যাম 3-র ওপর দিয়ে গাড়ির চাপ একটু কিন্তু কমই থাকে।
যতটা গাড়ির চাপ থাকে কালীঝোড়া ড্যামের ওপর। যদিও মেন রোড থেকে বেরিয়ে আসলে গাড়ির চাপ এমনিতেই কমে যায়, তাই রাস্তা থাকে ফাঁকা এবং আপনার গাড়ি চালাতেও লাগবে মজা। তবে গাড়িতে দম থাকা উচিত। যখনই গাড়ি রেন্ট নেবেন না কেন চেষ্টা করবেন এনটর্ক নেওয়ার, কারণ এনটর্কটার পাওয়ার অনেকটাই বেশি, তবে মাইলেজ অনেকটাই কম দেয়, মোটামুটি 25 কিলোমিটার পার লিটার। চেষ্টা করবেন তেলের ড্রাম সঙ্গে ক্যারি করার, কারণ ওপরে কোথায় আপনি তেল পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, এবং বাইরে কিনতে গেলে 120 টাকা পার লিটার। আমরা উপর দিকে উঠছি, কোথাও রাস্তা ভালো, কোথাও রাস্তা খারাপ, কোথাও চড়াই, কোথাও ঢাল। পাহাড়ের এটাই তো নিয়ম, এই নিয়মকে সম্মান করে আমাদের এগিয়ে চলা। এখান থেকে সামথার, চারকোল, পানবুদারা এগুলোর দূরত্ব বেশি নয়। আমরা এই রোড ধরেছি কারণ NH10 এর অবস্থা খারাপ। রাস্তায় মাঝে মাঝে আমি ভ্যালি দেখতে পাচ্ছি, এরকম গ্রামের দৃশ্য হয়তো বা NH10 ধরলে আমি দেখতে পেতাম না। এত সুন্দর জায়গা, মনে হয় যে এখানে 2-4 দিন 5 দিন থেকে যায়। কালিম্পংয়ের এই জায়গাগুলি সত্যিই ভ্যালি প্রকৃতির, এবং ছোট্ট ছোট্ট গ্রাম, 2-4টে বসতি। নাম জানি না গ্রামের, কিন্তু এখানে থাকতে সত্যি মন চায়। যাই হোক, সমস্ত কিছু দেখতে দেখতে আমরা চলে এলাম সামথারে। সামথার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলেও এর নাম কিন্তু অনেকেই শুনেছেন। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্টভাবে দেখা যায়, যদিও এর থেকে ওপরের হাইটে অবস্থিত চারকোল। আমরা এখন যাচ্ছি সামথার হয়ে পানবুদারার দিকে। স্কুটিতে বেশ দারুণ লাগছে। এই যে রাস্তা নতুন করেছে, রাস্তা তো একদম পুরো সুপার রাস্তা, কিন্তু তবে চড়াই আছে এবং দুর্দান্ত সুন্দর এই রাস্তা। সত্যি ফাঁকা ফাঁকা রাস্তা, একটা জনমানুষ নেই, মানে একটা গাড়ি নেই। এটা একটা সবচেয়ে সুবিধাজনক বিষয় যারা বাইকিং করবেন তাদের জন্য। রাস্তায় কোনো অবস্ট্যাকলস নেই, দারুণ সুন্দর। আমরা সামথার থেকে অন্য রুট ধরে এগোবো পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। যদিও কালীঝোড়া হয়ে আসলে কিন্তু পানবুদারা আমাদের পথে পড়তো, কিন্তু পানবুদারা যে যাব সে প্ল্যান আগে আমরা করিনি। হঠাৎ মাথায় ভূত খেললো, স্কুটি আছে, তেল আছে, চলো পানবুদারা। তাই স্কুটি ঘুরিয়ে এগোলাম পানবুদারার দিকে। সামথার থেকে পানবুদারার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। রাস্তা চমৎকার, কোথাও উঁচু কোথাও নিচু, এবং এর আশেপাশে আছে বিভিন্ন হোমস্টে। এই রাস্তা দেখে সত্যি আমার মন ভালো হয়ে গেল। এতক্ষণ একটু রাস্তা খারাপ হলেও এই রাস্তার টান চমৎকার। আমি এগোচ্ছি আমার স্কুটি নিয়ে সামনের দিকে। এই জায়গাটা বেশ দারুণ সুন্দর লাগছে। এখান থেকে রাস্তা কিন্তু ভালোই চড়াই, এবং চড়াইয়ের পরে আবার নিচের দিকে ঢাল। সেই ঢাল বেয়ে আবার নিচের দিকে নেমে এসেই চোখে পড়লো সামনে বিরাট এক মহাদেবের মূর্তি। বুঝতে পারলাম চলে এসেছি পানবুদারা ভিউ পয়েন্টে। তো এখন আমরা আছি পানবুদারা ভিউ পয়েন্টে। এটা আজকে সাইট সিনের মধ্যে পড়ছে। আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে রেলিংটা, এটাই কিন্তু পানবুদারা ভিউ পয়েন্ট। এবার এখান থেকে এখানকার সৌন্দর্যটা দেখায়। ওই যে দূরে ওখানে করোনেশন ব্রিজ, আমরা যেটা পার করে আসলাম, যেখানে দাঁড়িয়েছিলাম, এবং ওই সাইডে আমাদের যে সেবকের যে তিস্তা ব্রিজটা, রেল ব্রিজটা, সেটা এবং ওই যে করোনেশন ব্রিজ, এবং এই যে রোডটা গেছে, এই রোডের সামনের দিক দিয়ে গেলেই 9 কিলোমিটার দূরে কিন্তু কালীঝোড়া। মানে এই রোড দিয়েও আপনি কিন্তু কালীঝোড়া যেতে পারেন, এবং এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই সাইড থেকে না, এই সাইড থেকে যেন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আজকে তো মেঘলা, দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘার ভাগ্য হয়তো বা নেই আজকে, কারণ এই সময় একটু মেঘলাই থাকে। তবে যেটা দেখা যায় সেটা হলো পুরো তিস্তা, সমতল প্লাস তিস্তা। এই যে দেখুন, যেটা বললাম করোনেশন ব্রিজ হালকা দেখা যাচ্ছে, ওই সাইডে তিস্তা ব্রিজটা, যেটা রেল ব্রিজটা, এবং ওই সাইডে পুরো আমাদের সমতল। হ্যাঁ, টোটালটা গোটাটা দেখা যাচ্ছে, তিস্তার গোটা রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে। তো এরকম অপূর্ব সুন্দর জায়গা আপনি যদি না আসেন তাহলে খুবই মিস করবেন। তাহলে অবশ্যই আসা উচিত এই জায়গাতে। এই জায়গাটা আপনার সত্যি খুব ভালো লাগবে, এবং পাশে আছে কিন্তু ভোলেনাথের মূর্তি। আমরা ওখানে যাব। আগে এখানে কিছু ক্লিপস তুলে নিই, তারপরে ওখানে আমরা যাব। ঠিক আছে? এখানে 2-1টা হোমস্টে আছে, আপনার চাইলে এখানেও থাকতে পারেন। তবে এখানে অনেক দোকান আছে, টেম্পোরারি দোকান আছে, দিনের বেলার জন্য বসে। যেহেতু এখানে সাইট সিনের জন্য প্রচুর মানুষ আসেন, তার জন্য এখানে টেম্পোরারি মানে ওই ম্যাগি, চা, বিস্কুট এগুলোর জন্য দোকান পেয়ে যাবেন। ঠিক আছে? পানবুদারা ভিউ পয়েন্টে হয়তো বা এন্ট্রি ফি নেয় 20 টাকা করে পার হেড,
কিন্তু আমি ভেতরে ঢুকে গেছিলাম, আমার কাছে কেউ কোনো এন্ট্রি ফি চায়নি। স্কুটি নিয়ে গেছি, লোকাল লোক ভেবেছিল হয়তো। যাই হোক, সেটা আমি জানতে পারি যখন বেরিয়ে চলে আসি তখন। এখানে মোটামুটি ভালোই গরম পড়েছে, ঠান্ডার লেশ মাত্র নেই। ভেতর থেকে দুর্দান্ত সুন্দর ভিউ আসছে, মানে এই ভিউ মারাত্মক। এই পানবুদারা থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এক পাশে, অপর পাশে তিস্তার ভ্যালি ভিউ, সঙ্গে করোনেশন ব্রিজ ও তিস্তা ব্রিজও দেখা যায়। এই ডেডলি কম্বিনেশন আপনি কিন্তু পশ্চিমবঙ্গের খুব কম জায়গাতেই পাবেন। এখানে আমরা এদিক ওদিক বেশ সময় কাটালাম। এখানে অনেকগুলি ভিউ পয়েন্ট মতো করা আছে, বসার জায়গা করা আছে। মানুষ এখানে আসলে আধ ঘন্টা 1 ঘন্টা সময় কিভাবে কেটে যাবে সে নিজেও জানে না। এখানে বহু সময় কাটানোর পর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম এবং দর্শন করতে গেলাম আমাদের এই মহাদেবের মন্দির। মহাদেব এখানে পূজিত হন এবং একজন পুরোহিত এখানে আছেন। মহাদেবের দর্শন করে আমরা এখানে চলে আসলাম একটি দোকানে। সেই দোকানে আমরা অর্ডার করলাম ম্যাগি, 40 টাকা পার প্লেট। কারণ এখন বাজে প্রায় 1টা, খিদেও লেগেছে প্রচণ্ড, তাই ম্যাগি খেয়ে এখনকার মতো ক্ষুধা নিবারণ করলাম। পানবুদারার পাশে আছে কিন্তু এখানকার কিছু হোমস্টে। এই হোমস্টেতে থাকা খাওয়ার খরচ প্রায় 1600 টাকা পার হেড। আমি যখন গেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল এবং মনে হচ্ছিল যে এই ঘরের মধ্যে দম বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, যখন ঠান্ডা বা শীতকাল তখন আপনি এখানে থাকতেও পারেন। এখানে আমরা অনেক সময় কাটিয়ে ভাবলাম যে এবার আমাদের মেন গন্তব্যস্থল কেশংয়ের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। এই পানবু থেকে কেশংয়ের দূরত্ব প্রায় 58 কিলোমিটার। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে। হোমস্টেতে দুপুরের খাবারের কথা বলা ছিল, তবে এখন ফোন করে বলে দিলাম যে আর খাবার বানাতে হবে না, কারণ এখানেই অলরেডি 1:30। আমাদের পৌঁছাতে পৌঁছাতে হয়তো 5টা-6টা বেজে যাবে। অনেকেই ভাববেন যে এত কঠিন পথ, এত ঘুর পথ কেন ধরছি। বাবু মশাই এক্সপ্লোর করতে চায় উত্তরবঙ্গকে। এর রাস্তাঘাট, এর প্রতিটা গলি নিজের নখদর্পণে আনতে চায়। তাই এই ঘুরপথে যাওয়া কালিম্পং হয়ে কেশংয়ের উদ্দেশ্যে। যদিও এই পথে আমাদের মেন কালিম্পং যেতে হবে না, আমরা কালিম্পংয়ের আগে থেকেই রাইট টার্ন নেব আলগাড়ার দিকে এবং সেখান থেকে পেডং হয়ে কেশংয়ের দিকে। আজ বেশ অনেকটাই জার্নি হয়েছে এবং প্রচণ্ড গরম পড়েছে এইদিকে। ধীরে ধীরে আমরা এগোতে এগোতে চলে এলাম চারখোলের কাছে। রাস্তার অবস্থা এখানে একটু খারাপ আছে, কিন্তু এ রাস্তা মেইন রোড, এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আলগাড়া থেকে একটি পথ গেছে লাভার দিকে, আরেকটি পথ গেছে পেডংয়ের দিকে। আমরা পেডংয়ের পথ ধরব। আলগাড়া থেকে কেশংয়ের দূরত্ব মাত্র 11 কিলোমিটার, আর বেশি নেই, চলে এসেছি। কিন্তু আজকে দুপুরে কোনোই খাওয়া নেই, প্রচণ্ড খিদে লেগেছে। তাই বিকেল বিকেল আমরা পেরোলাম পেডং বাজার এবং মনে হলো কোথাও দাঁড়াতে হবে, এনার্জির অভাব হচ্ছে। তাই এখানকার ছোট্ট একটি দোকানে দাঁড়ালাম এবং অর্ডার করলাম মোমো ও কফি। তো আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা, মাঝে এক জায়গায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য আর একটু মোমো খাওয়ার জন্য। দেখুন অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ সুন্দর। এখানে ভিউ আছে, এখানে বসার জায়গা সুন্দর, আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। পাহাড়ে মোমো এবং চা বা কফির একটা আলাদা ডেডলি কম্বিনেশন, মানে শরীরে এনার্জি জুগিয়ে দেয়। এখানে আমাদের খেতে খেতে প্রায় 5:30 বেজে গেল। এখান থেকে আমরা রওনা দিলাম কেশংয়ের উদ্দেশ্যে। পেডং থেকে কেশংয়ের দূরত্ব 4 কিলোমিটার। এমনকি এই রাস্তা ধরেই আপনি কিন্তু যেতে পারবেন পদমচেন জুলুক সিল্ক রুট হয়ে নাথুলা এবং সেখান থেকে গ্যাংটক। বলা যেতেই পারে ইস্ট সিকিম ট্যুরের জন্য প্রথম নাইট স্টে করার বেস্ট জায়গা হলো এই কেশং। আপনি কালিম্পংয়ে থাকতে চাইলে, একটু নিরিবিলি জায়গাতে থাকতে চাইলেও এটি সেটার বেস্ট জায়গা। কালিম্পংয়ের ডেলো থেকে মাত্র 20 কিলোমিটার। এমনকি লাভা, ঋষভ, লোলেগাঁও, কালিম্পং যখন ট্যুর করবেন তখন 1 রাত এখানে স্টে করতে পারেন। যদিও আমরা যেখানে যাচ্ছি সেখানে আমি এখন রাত্রেবেলায় স্টে করব। উপর দিক থেকে বেশ খানিকটা পথ আপনাকে নিচের দিকে নামতে হবে। আমরা সামনের দিকে এগোচ্ছি এবং দাঁড়ালাম একটি ভিউ পয়েন্টে, যেটি কাল সন্ধ্যাবেলা মিস করে গেছিলাম। সেটি হলো কেশংয়ের গুরুত্বপূর্ণ ক্রস হিল ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা 180 ডিগ্রিতে দেখা যায়। তো এখন আমরা আছি ক্রস হিল ভিউ পয়েন্টে। এখান থেকে একদম ফুল রেঞ্জে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত সুন্দর দেখা যায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন যীশু খ্রিস্টের ক্রস বিদ্ধ যে মূর্তি এখানে, এটা বহু বছর আগে স্থাপিত করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। বহু বছর আগের এটা।
তো এটা এখনও রয়ে গেছে, এটা পেরংয়ের সাইট সিনের মধ্যে পড়ে এবং এই পোর্শন থেকে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব সুন্দর দেখা যায় এবং সামনের পোর্শনটা জুলুক পাদামচেন এই পোর্শনটা, ঠিক আছে, এবং ইস্ট সিকিমের নাথুলা সাইডটাও এখান থেকে পুরোপুরি দেখা যায়। জাস্ট দারুণ জায়গা, অমায়িক লোকজন এবং দুর্দান্ত সুন্দর ভালো পরিবেশ। অবশ্যই আপনাদের এখানে আসা উচিত, 1 রাত 2 রাত এখানে থাকুন। যারা নিরিবিলি পছন্দ করছেন এবং মনে করছেন যে পাহাড়ে নিজের সময়টাকে অতিবাহিত করবেন, তারা এখানে অবশ্যই আসতে পারেন। আমি মাস্ট রেকমেন্ডেড জায়গা, আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করব। এবং এই যা ক্রস হিল থেকে আপনারা দুর্দান্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আমরা যে হোমস্টেতে ছিলাম তার ছাদ থেকেও দেখা যায়, কিন্তু এখান থেকে একদম ফুল রেঞ্জ ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, চলুন তাহলে আমরা এগোই কালিম্পংয়ের দিকে। আমরা এখানে বেশ কিছু ছবি টবি তুললাম এবং এখান থেকে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবং আজকের জার্নিটা আমাদের এখানেই শেষ হলো। সত্যি কথা বলতে স্কুটি নিয়ে পাহাড়ে এটা আমার প্রথম জার্নি এবং পাহাড়ে স্কুটি চালানো এটাই আমি এক্সপ্লোর করতে চেয়েছিলাম, কারণ সমতলে চালিয়ে অভ্যাস, পাহাড়ে কতটা কি পারবো না। স্বপ্ন আছে রয়্যাল এনফিল্ড নিয়ে লাদাখ ভ্রমণ, কিন্তু তার আগে উত্তরবঙ্গ হোক, তারপর সিকিম হোক, তারপর না হয় লাদাখ হবে। প্রথম দিনে হাত আমার একটু কাঁপলেও দ্বিতীয় দিনে আমি মোটামুটি কমফোর্টেবল। তবে এটা স্কুটি নিয়ে, বাইক নিয়ে কতটা কি হবে সেটা পরবর্তীতে আমরা দেখব। এ যাত্রা আমাদের ভালোই কেটেছে। রাস্তাতে কয়েক জায়গাতে আমাদের তেল ভরতে হয়েছে, যেহেতু মাইলেজ মাত্র 25 কিলোমিটার পাচ্ছিলাম। আর আজকের এই পর্বটি এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনি যদি এই স্কুটি রেন্ট নিতে চান তাদের নাম্বারও আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম। সো চেক ইট আউট। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।